আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দেশের নির্বাচিত খবর নিয়ে জাগো টিভি নতুন সংযোজন সন্ধ্যার বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভোটের কালি নখ থেকে মোচনের আগে প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান। মস্তিষ্কে ইনফেকশন, নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস, সর্বশেষ শারীরিক অবস্থা জানালেন চিকিৎসক। উইকিপিডিয়ায় যুক্ত হলো শহীদ ওসমান হাদির জীবনী। আগামীকালের মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামবে 11 দল। আমি হানজালা, খোঁচাখুচি করলে বিএনপি এই দেশে থাকতে পারবে না, মাদারীপুর 1 আসনের সংসদ সদস্যের হুঁশিয়ারি। সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত খালি তদবির, বিরক্ত মির্জা ফখরুল। উঠে যাচ্ছে রেশনিং পদ্ধতি, গণপরিবহন পাবে পর্যাপ্ত তেল, রাজধানীর গুলিস্তানের সেতুমন্ত্রী। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদ ফ্লোরে আলোচনা হতে পারে, স্বরাষ্ট্রমন্ত্রী। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন তার সরকার শুরু করেছে। তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচনের আগে আমরা জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, জনগণের রায়ে বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছে। শনিবার রাজধানীর ওসমান স্মৃতি মিলনায়তনের আয়োজিত ইমাম মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সরকারি সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের জন্য আমরা ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড চালু করেছি। পর্যায়ক্রমিকভাবে এই কার্ড সারা দেশে সবাই পাবেন। আগামী 14 এপ্রিল তথা 1 বৈশাখ থেকে চালু হচ্ছে ফার্মার্স কার্ড বা কৃষক কার্ড। 16 মার্চ দিনাজপুর থেকে শুরু হচ্ছে খাল খনন কর্মসূচি। আজ থেকে চালু হলো খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং অন্য ধর্মের ধর্মীয় গুরুদের জন্য আর্থিক সহায়তা কর্মসূচি। যাদের প্রয়োজন সারা দেশে তাদের প্রত্যেককে পর্যায়ক্রমিকভাবে এই সহায়তা দেওয়া হবে। দেশকে শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের দেশকে এমন একটি শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে চাই, যাতে করে আর কোনো ফ্যাসিবাদ কিংবা তাবেদার অপশক্তি মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে। আমি বারবার একটি কথা বলি, নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না। ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি শ্রেণী পেশার মানুষ তথা প্রত্যেক নাগরিকের আর্থিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার রাষ্ট্রীয় সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নাগরিক হিসেবে আমরা যদি যে যার অবস্থান থেকে রাষ্ট্র এবং সমাজের প্রতি যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করি, আমি আশা করি আগামী 10 বছরের রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে আমরা একটি স্বনির্ভর বাংলাদেশ দেখতে পারবো ইনশাআল্লাহ। প্রতিটি জেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বৈঠকে একজন ইমাম, খতিব বা ধর্মীয় প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেউ যেন আমাদের মধ্যে বিরোধ সৃষ্টি করতে না পারে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিস্টান ও বিশ্বাসী, অবিশ্বাসী কিংবা সংশয়বাদী, আমরা সবাই মিলে ভালো থাকব। সকলের জন্য গড়ে তুলব একটি নিরাপদ রাষ্ট্র এবং সমাজ। মস্তিষ্কে ইনফেকশন, নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস, সর্বশেষ শারীরিক অবস্থা জানালেন চিকিৎসক। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের আজ শনিবার ফের সিটি স্ক্যান করানো হবে। হাসপাতালের অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন তালুকদার গণমাধ্যমকে জানিয়েছেন, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়নি, তবে ইনফেকশন হয়েছে। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হলেও তাকে বিদেশে নেওয়া যাবে কিনা তা নির্ভর করবে শারীরিক অবস্থার উপর। ডক্টর তালুকদার জানিয়েছেন, মির্জা আব্বাসকে বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তাকে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। চিকিৎসকরা দেশবাসীর কাছে তার আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন। গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারানোর পর রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। এরপর থেকে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন। উইকিপিডিয়ায় যুক্ত হলো শহীদ ওসমান হাদির জীবনী। ঝালকাঠির নলছিটি উপজেলার সন্তান ও আলোচিত রাজনৈতিক আন্দোলন কর্মী শহীদ শরীফ ওসমান বিন হাদি এর জীবনী যুক্ত হয়েছে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়াতে। সম্প্রতি তার জীবন, রাজনৈতিক কর্মকাণ্ড এবং মৃত্যুর ঘটনা প্রবাহ নিয়ে একটি বিস্তারিত নিবন্ধ সেখানে প্রকাশ করা হয়েছে। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী শরীফ ওসমান বিন হাদি নামে জন্ম নেয়া ওসমান হাদি 1993 সালের 30 জুন নলছিটি উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি
তিনি ঝালকাঠির শিক্ষা প্রতিষ্ঠান ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসাতে পড়াশোনা করেন এবং পরে উচ্চশিক্ষা নেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। শিক্ষকতা, লেখালেখি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ এর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, আন্দোলন ও বক্তব্যের মাধ্যমে ওই সময় তিনি আলোচনায় আসেন। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী তিনি জুলাই শহীদের অধিকার রক্ষা, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী অবস্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন সহ বিভিন্ন ইস্যুতে সক্রিয় ছিলেন। একই সঙ্গে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করার ঘোষণাও দিয়েছিলেন। নিবন্ধে উল্লেখ করা হয়েছে 2025 সালের 12 ডিসেম্বর জুমার নামাজ শেষে ঢাকার বিজয়নগর এলাকার বক্স কালভার্টের কাছে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে 18 ডিসেম্বর রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 32 বছর। ব্যক্তিগত জীবনে তিনি রাবেয়া ইসলাম শম্পাকে বিয়ে করেছিলেন। তাদের এক পুত্র সন্তান রয়েছে। মৃত্যুর পর ঢাকায় কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ প্রাঙ্গণে তাকে দাফন করা হয়। আগামীকালের মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে 11 দল রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। দুপুরে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন 11 দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কাল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামবে 11 দল। আগামী 28 মার্চ শীর্ষ নেতৃত্বের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত করা হবে আন্দোলনের রূপরেখা। হামিদুর রহমান আজাদ বলেন, সরকার গঠনের পর বিএনপি জাতিসংঘে প্রতারণা করেছে। বিরোধী জোট রাষ্ট্রপতিকে অবমাননা করেনি, বরং বিএনপি স্বৈরাচারের দোসরকে বক্তব্য দিতে গিয়ে সংসদকে কলুষিত করেছে। তিনি বলেন, প্রশাসনের সব ক্ষেত্রে দলীয়করণ করা হচ্ছে। বিএনপি মেধাহীন লোকদের দিয়ে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে। জুলাই সনদ আংশিকভাবে নয়, সম্পূর্ণ বাস্তবায়নের দাবি জানায় 11 দল। হামিদুর রহমান আজাদ বলেন, ইতিহাসের সেরা নির্বাচনে জানমালের ক্ষয়ক্ষতি না হলেও জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি। নির্বাচনের পর উপদেষ্টারাই হাটে হাড়ি ভেঙেছে। মাদারীপুর 1 আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমদ হানজালার একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। রাত থেকে ভিডিওটি ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ নিয়ে উপজেলা জুড়ে নানা আলোচনা ও সমালোচনা দেখা দিয়েছে। এর আগে সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমদ হানজালা শুক্রবার বিকেলে শিবচরের বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর মাঠে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন। সেই অনুষ্ঠানে দেয়া তার বক্তব্যের কিছু অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 4 মিনিট 22 সেকেন্ডের ভিডিও বক্তব্যে দেখা যায় তিনি বলেন, এই দেশের প্রবাসী ভাইরা আমাদের বিশ্বাস করেছেন। এই দেশের সব মানুষ আমাদের বিজয়ী করেছে। এজন্য আমাদের জমা খরচ দিয়ে রাজনীতি করতে হবে, বিষয়টি এমন নয়। আমি গত কয়েকদিন ধরে ভালোভাবে খেয়াল করেছি, আমাদের কিছু ভাইরা খুব লেখালেখি করছেন এবং খুব কথা বলছেন। তারা অন্য কেউ নয়, তারা শিবচরের বিএনপি ভাইরা। কিন্তু আমি তাদের বলতে চাই, আপনারা কি এটা মনে করেন না আমি হানজালা নির্বাচিত হওয়ার পর আমার নেতৃবৃন্দ কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি, হুমকি ধমকি দেয়নি? আমি হানজালা এমপি হওয়ার আগে আমার কতটুকু ক্ষমতা ছিল এই শিবচরের মাটিতে তা আপনারা দেখেননি। তাহলে আপনারা কি মনে করছেন আমি চুপ করে আছি? আমি শান্তি চাই। আমি শিবচরের প্রত্যেকটা মানুষকে নিয়ে কাজ করতে চাই। আমি শিবচরের প্রত্যেকটি সদস্যকে নিয়ে কাজ করতে চাই। আমার চুপ করে থাকা মানে আমার কোনো দুর্বলতা নয়। যদি মনে করেন হানজালা চুপ করে থাকা দুর্বলতা, তাহলে সেটা আপনাদের ভুল, আপনার চিন্তায় ভুল আছে। হানজালা চুপ করে থাকা মানে হানজালা শিবচরের মাটিতে শান্তি চায়। ভিডিও বক্তব্যে আরো শোনা যায় তিনি বলেন, আমার এক প্রার্থী বক্তব্য দিয়েছেন যে বিএনপিকে খোঁচাখুচি করবেন না। আরে আমি হানজালা খোঁচাখুচি করলে বিএনপি এই দেশে থাকতে পারবে না। আপনারা রাজনীতি করেন শিবচর উপজেলা নিয়ে, হানজালা রাজনীতি করে পুরো বাংলাদেশ নিয়ে। আপনারা চিল্লাচিল্লি করবেন ক্লাবে খেতে, হানজালা চিল্লাচিল্লি করবে বাংলাদেশের পার্লামেন্টে। তাই আমি শান্তি চাই। আমার চুপ করে থাকা মানে বারবার বলছি এটা কোনো দুর্বলতা নয়। আমি নতুনত্বের রাজনীতি চাই। আমি শিবচরে কোনো প্রতিহিংসা বা আধিপত্যের রাজনীতি আগামীতে দেখতে চাই না। এজন্য বলছি, আসুন ভালোবাসা দিয়ে কাজ করি, আসুন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। এই সংসদ সদস্য তার ভিডিও বক্তব্যে আরো বলেন, আমার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে আপনাদের বাড়ি ঘরে কাউকে থাকতে দিত না। আমার জায়গায় যদি অন্য কেউ হতো কাউকে ঠিক মতো চলতে দিত না, বাড়িঘর থেকে বের হতে দিত না।
সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত খালি তদবির, বিরক্ত মির্জা ফখরুল। তদবির নয়, বরং সব ক্ষেত্রে মেধার ভিত্তিতে কাজ করার উপর গুরুত্ব দেওয়ার কথা বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিশ্বাস করেন সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত খালি তদবির। সেই তদবিরগুলো হচ্ছে পোস্টিং টোস্টিং এসব নিয়ে। যেসব বিষয় প্রয়োজন আছে সেগুলো করতে হবে, কিন্তু এগুলোকে যদি প্রধান গুরুত্ব দেওয়া হয় তাহলে তো সমস্যা হবে। বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা সমিতির ইফতার অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমাদের ছেলেরা ঘুরে ঘুরে শুধু চাকরি খোঁজে, এভাবে তো চাকরি পাওয়া যাবে না। এর জন্য আমাদের নিজেদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বিনিয়োগ করতে হবে এবং ছোট ছোট উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। মেধাকে প্রাধান্য দিতে হবে। এ সময় তিনি জানান, ঠাকুরগাঁও জেলার উন্নয়নে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, 4 লেনের সড়ক নির্মাণ সহ অবকাঠামো উন্নয়ন এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করা হবে। ঠাকুরগাঁও জেলা সমিতির নামে বিভক্তি সৃষ্টি নিয়ে সমালোচনা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা সমিতির সদস্য সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জ্বালানি সংকটের মধ্যে গণপরিবহনের তেলের রেশনিং পদ্ধতি তুলে দেওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, গণপরিবহনের জন্য জ্বালানি তেল রেশনিং এর সীমা আর থাকছে না। শনিবার রাজধানীর গুলিস্তানে সেতুমন্ত্রী এই কথা জানান। মন্ত্রী বলেন, দূরপাল্লা ও গণপরিবহনের তেলের রেশনিং আজ রাত থেকে থাকছে না। রাত থেকে পর্যাপ্ত তেল পাবে বাসগুলো। মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েল ও আমেরিকার মধ্যে চলমান সংঘাতের কারণে দেশেও জ্বালানি সরবরাহ নিয়ে জটিলতা তৈরি হয়। এর মধ্যে জ্বালানি সাশ্রয়ে গত 6 মার্চ ফিলিং স্টেশন থেকে যানবাহন তেল সরবরাহের সীমা বেঁধে দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। ওই নির্দেশনা অনুযায়ী একটি মোটরসাইকেলে দিনে 2 লিটার পেট্রোল বা অকটেন নেওয়া যাচ্ছে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে নেওয়া যাচ্ছে সর্বোচ্চ 10 লিটার তেল। এছাড়া স্পোর্টস ইউটিলিটি ভেহিকল বা এসইউভি ও মাইক্রোবাস দিনে পাচ্ছে 20 থেকে 25 লিটার তেল। পিকআপ বা লোকাল বাস দিনে ডিজেল নিতে পারছে 70 থেকে 80 লিটার। আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও কন্টেইনার ট্রাক দৈনিক 200 থেকে 220 লিটার তেল নিতে পারছে। গণপরিবহনের ক্ষেত্রে সরকারের নির্দেশনা পরিবর্তন হলেও ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রে নতুন কোনো নির্দেশনা আসেনি। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদ ফ্লোরে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শনিবার জাতীয় সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এই কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অধিবেশন কতদিন চলবে, কোন কোন বিষয়ে আলোচনা হবে, কি কি আইন উত্থাপন হবে, রাষ্ট্রপতির ভাষণের উপরে কত ঘন্টা আলোচনা হবে, সেসব নিয়ে বৈঠকে কথা হয়েছে। তিনি জানান, 15 মার্চ অধিবেশনের পর মুলতবি হয়ে ঈদের পর 29 মার্চ ফের সংসদ অধিবেশন বসবে। এপ্রিল মাস জুড়ে অধিবেশন চালু থাকবে। সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশ বিশেষ কমিটিতে পাঠানো হবে। সেখানে যাচাই বাছাইয়ের পর রিপোর্ট আকারে সংসদে উত্থাপন হবে। দর্শক, এই ছিল এখনকার মতো সন্ধ্যার বাংলাদেশে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। ভোটের কালি নখ থেকে মোচনের আগে প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান। মস্তিষ্কে ইনফেকশন, নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস, সর্বশেষ শারীরিক অবস্থা জানালেন চিকিৎসক। উইকিপিডিয়ায় যুক্ত হল শহীদ ওসমান হাদির জীবনী। আগামীকালের মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামবে 11 দল। আমি হানজালা, খোঁচাখুচি করলে বিএনপি এই দেশে থাকতে পারবে না। মাদারীপুর 1 আসনের সংসদ সদস্যের হুঁশিয়ারি। সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত খালি তদবির, বিরক্ত মির্জা ফখরুল। উঠে যাচ্ছে রেশনিং পদ্ধতি, গণপরিবহন পাবে পর্যাপ্ত তেল, রাজধানীর গুলিস্তানের সেতুমন্ত্রী। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদ ফ্লোরে আলোচনা হতে পারে, স্বরাষ্ট্রমন্ত্রী। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।